সবাই আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি বাড়িমণ্ডলের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টে আমি তোমাদের সমস্ত বিষয় আমি তোমাদের বলে দেবো। যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি তোমাদেরকে পড়াই। এগুলো তোমরা নোট করে সুন্দর করে একটা নোট বানিয়ে নেবে। এছাড়া তোমরা যদি আমার কাছ থেকে নোট সংগ্রহ করতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? তো আজকে আমরা থার্ড পার্ট পড়বো, ঠিক আছে? তো এর আগের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো না দেখলে এই পার্টটা তোমার পক্ষে বোঝা অসম্ভব। তাই সেই পার্টগুলো পার্ট 1 পার্ট 2 দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। তো চলো আজকে ধামাকা ধার একটা ক্লাস করবো, খুব মজা করে পড়বো। চলো স্টার্ট করবো। হচ্ছে এই যে নিউ হচ্ছে বাদবাকি অংশটুকু, এখানে হচ্ছে আমাদের বাড়িমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে সেই বাড়িমণ্ডলের সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য এবং বিভিন্ন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা পড়ব শৈবাল সাগর আর হচ্ছে হিমপ্রাচীর। এই দুটো প্রশ্ন 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে পড়ব শৈবাল সাগর কাকে বলে। তো শৈবাল সাগর হচ্ছে, ধরো দেখো শৈবাল সাগর কি, শৈবাল একটা তো একটা সাগর। তো এই সাগরটা কি, যখন হচ্ছে মেরু অঞ্চল থেকে, অর্থাৎ যে আমাদের যে মেরু অঞ্চল রয়েছে, অর্থাৎ এই যে জায়গাগুলো মেরু অঞ্চল, এই মেরু অঞ্চল থেকে যখন বিভিন্ন স্রোত প্রবাহিত হয়, কি কি স্রোত, যেমন একটা গ্রিনল্যান্ড স্রোত, ঠিক আছে? এই গ্রিনল্যান্ড স্রোত, গ্রিনল্যান্ড তো সবসময় শীতল এবং সেটা মেরু অঞ্চলের অন্তর্গত, তাই গ্রিনল্যান্ড থেকে একটা শীতল স্রোত এবং ল্যাব্রাডর স্রোত যখন, এবং শীতল ল্যাব্রাডর স্রোত যখন কি হয় প্রবাহিত হয়, এবং নিরক্ষীয় স্রোত, তো কি হয় দুটো হচ্ছে কি, দুটো বা তার বেশি, এখানে নিরক্ষীয় স্রোত এবং আরেকটা আছে উষ্ণ উপক্রান্তীয় স্রোত। তো এটা হচ্ছে যখন গ্রিনল্যান্ড স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত, শীতল গ্রিনল্যান্ড স্রোত, এবং আমাদের নিরক্ষরেখা রয়েছে সেখানে উষ্ণতা সবসময় বেশি, এবং এখানে কি হবে উষ্ণ স্রোত। তো দুটো শীতল স্রোত এবং একটা উষ্ণ স্রোত, এই দুটো শীতল স্রোত এবং একটা উষ্ণ স্রোত যখন পরস্পর কি হয় পরস্পরের দিকে এইভাবে প্রবাহিত হয়। তো পরস্পরের দিকে যখন এইভাবে প্রবাহিত হয় তখন সেগুলো কি করে একে অপরের দিকে না গিয়ে সেটা চক্রাকারে একটা ঘূর্ণা একটা কি হয়, একটা জলাবর্ত সৃষ্টি হয়, ঠিক আছে? একটা জলচক্র বা জলাবর্ত সৃষ্টি হয়। তো বিভিন্ন দিক থেকে, অর্থাৎ মেরু অঞ্চল থেকে যে দুটো স্রোত আসে, একটা গ্রিনল্যান্ড স্রোত আর একটা হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোত, আর এই উষ্ণ অঞ্চল থেকে নিরক্ষীয় স্রোত প্রবাহিত হওয়ার সময় পরস্পরে মিশে না গিয়ে তারা কি করে চক্রাকারে একটা জলাবর্ত সৃষ্টি করে, মানে একটা জলের মধ্যেই সৃষ্টি করছে। তো সেই চক্রাকারে একটা জলাবর্ত সৃষ্টি করে, এবং সেই জলাবর্তের যে কেন্দ্রীয় অংশ, অর্থাৎ এই যে ভেতরের অংশটা, এই ভেতরের অংশে কি হয় সেখানে জলভাগ কি থাকে, স্থির থাকে। সেই জলভাগ স্থির থাকার কারণে এখানে নানা রকমের আগাছা, শৈবাল, বিভিন্ন প্রকার, এবং সেখানে মাছের কি হয় সমাবেশ ঘটে। তো এই অঞ্চলকেই বলা হচ্ছে শৈবাল সাগর। শৈবাল সাগর মানে হচ্ছে আগাছা, ঠিক আছে? এবার এখানে কি হয় যে একটা শান্ত জলাবর্তর মধ্যবর্তী যে কেন্দ্রীয় অংশ রয়েছে সেই কেন্দ্রীয় অংশে কিন্তু কি হয় যে সামুদ্রিক যে আগাছা, যে সমস্ত শৈবাল, সেই সমস্ত শৈবাল বা আগাছা কিন্তু জন্মায়, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে শৈবাল সাগর। তাহলে শৈবাল সাগর কাকে বলে? বিভিন্ন দিক থেকে স্রোত প্রবাহিত হলে, যেমন শীতল ল্যাব্রাডর স্রোত, গ্রিনল্যান্ড স্রোত এবং উষ্ণ নিরক্ষীয় স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার সময় একে অপরের সঙ্গে মিশে না গিয়ে চক্রাকারে ঘুরতে ঘুরতে যে জলাবর্ত সৃষ্টি করে, এবং সেই জলাবর্তের মধ্যে যে কেন্দ্রীয় অংশ রয়েছে সেই কেন্দ্রীয় অংশে কি করে সামুদ্রিক আগাছা, বিভিন্ন শৈবাল, এই সমস্ত কি হয় আগাছার জন্ম দেয়। তো এটাকেই বলা হচ্ছে শৈবাল সাগর, ঠিক আছে? এটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম সেই পয়েন্টগুলো তোমরা লিখবে। এবার হচ্ছে হিমপ্রাচীর। হিমপ্রাচীর কি, এর বৈশিষ্ট্য। হিমপ্রাচীর কি, হিমপ্রাচীর হচ্ছে যে হিমপ্রাচীর কি, অর্থাৎ মেরু অঞ্চল থেকে যখন শীতল স্রোত এবং উষ্ণ অঞ্চল থেকে কি হয় উষ্ণ স্রোত। তো মেরু অঞ্চল থেকে কি হয় যখন শীতল স্রোত এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যখন উষ্ণ স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হয়। জানি মেরু অঞ্চলে শীতল স্রোত এবং নাতিশীতল বা নিরক্ষরেখা অঞ্চলে কি হয় সেখানে উষ্ণ স্রোত। তো পরস্পর শীতল স্রোত এবং উষ্ণ স্রোত পরস্পর তো আলাদা, সেটা ভিন্ন হওয়ার কারণে কি হয় তাদের যে মধ্যবর্তী অংশ, সেই মধ্যবর্তী অংশে একটা কি হয় সীমান্ত সৃষ্টি হয়। মানে বোঝা যায় যে এটা হচ্ছে শীতল সীমান্ত আর এটা হচ্ছে উষ্ণ সীমান্ত। এই যে পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার সময়, অর্থাৎ শীতল বায়ু এবং শীতল স্রোত এবং উষ্ণ স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার সময় কি
কি হয়, একটা যে সীমান্ত সৃষ্টি হয় সেই সীমান্তকেই বলা হচ্ছে হিমপ্রাচীর। এই হিমপ্রাচীরের বৈশিষ্ট্য কি, এটা কিন্তু খালি চোখে দেখা যায় এবং যে অঞ্চলে কি হয় এরকম সীমান্ত সৃষ্টি হয় সেই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি, ঠিক আছে, বিভিন্ন রকমের ঝড়ঝঞ্ঝা বা ঘূর্ণপাতের সৃষ্টি হতে পারে। দুটো বৈশিষ্ট্য, তাহলে এটা খালি চোখে দেখা যায়, এদের যে সীমান্ত সেটা স্পষ্টভাবে বোঝা যায় এবং এটা যে অঞ্চলে সৃষ্টি হয় সেই অঞ্চলে কি হয় বিভিন্ন ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাতের সৃষ্টি হয় এবং এখানে কি হয় একটা কুয়াশার স্বচ্ছ একটা কুয়াশার সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রথমে শৈবাল সাগর তো হয়ে গেল, তারপরে হিমপ্রাচীর কাকে বলে, এর বৈশিষ্ট্য পড়ে নিয়েছি। সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাবগুলি আলোচনা করো। সমুদ্র স্রোতের প্রভাব, এবার আমরা দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পড়ে নিলাম, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আমি যেভাবে বললাম বুঝে সেটাকে নোট করবে, না পারলে কমেন্ট সেকশনে জানাবে, আমি বলে দেবো, ঠিক আছে, এবং বুঝতে না পারলেও জানাবে। যে সমস্ত তোমাদের বুঝতে কনসেপ্ট অসুবিধা হচ্ছে সেটা বলবে। এছাড়া আমি জানি ভিডিও অনেক কিছু প্রবলেম আসছে, হয়তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা তোমরা একটু ম্যানেজ করে নিয়ে নাও। তো এবার আমরা পড়বো হচ্ছে সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাবগুলো আলোচনা করো। অর্থাৎ আমরা এর আগের দিনেই পড়েছি সমুদ্র স্রোত কি, যখন উপকূল বরাবর যে ঢেউগুলি প্রবাহিত হয়, সংক্ষেপে যে ঢেউগুলি প্রবাহিত হয় সেগুলোকে সমুদ্র স্রোত বলে, মানে এই ঢেউগুলোকে সমুদ্র স্রোত বলে। এবার এই সমুদ্র স্রোতও কিন্তু পরিবেশের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করে। তো সমুদ্র স্রোতের যে পরিবেশগত প্রভাবগুলো আলোচনা করার আগে তো এই যে সমুদ্র স্রোতের প্রভাবগুলো যদি আলোচনা করতে বলে, আলোচনা করার প্রসঙ্গে তুমি আগের অংশে ভূমিকা পয়েন্ট করবে। এই ভূমিকা পয়েন্টে তুমি কি লিখবে, যে সমুদ্র স্রোত পৃথিবীর জীববৈচিত্র্য, ঠিক আছে, উপকূলীয় সংরক্ষণ, জনজীবন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কারণ জীববৈচিত্র্য হোক তথা সেখানে তাপের বন্টন, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উপকূলীয় জনজীবন তাদের উপর কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এবং সমুদ্রে যে সমস্ত দূষণ রয়েছে, ঠিক আছে, সে সমস্ত দূষণ এক স্থান থেকে অন্য স্থানে বহন করে, ঠিক আছে, যা পরিবেশগত আমাদের ভারসাম্য বজায় রাখে। এছাড়া সমুদ্র স্রোত জলবায়ুর বন্টন, তাপের বন্টন, বিভিন্ন অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে। তো সমুদ্র স্রোতের পরিবেশ, সমুদ্র স্রোত পরিবেশের ওপর কিরূপ প্রভাব ফেলে তার নিম্নে আলোচনা করা হলো। তো এই যে সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হয়, এই সমুদ্র স্রোতগুলো আমাদের পরিবেশের ওপর, অর্থাৎ এই যে সমুদ্র স্রোতগুলো এখানে প্রবাহিত হচ্ছে, তো এটা প্রবাহিত হওয়ার ফলে আমাদের পরিবেশে কিরূপ প্রভাব পড়ছে। তো সমুদ্র স্রোত কিন্তু আমাদের পরিবেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিস্তার লাভ করে। সমুদ্র স্রোত আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলের যে জনজীবন রয়েছে সেটাকে কিন্তু কি হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু কি করে, বা সরাসরি বা হতে পারে পরোক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করে। তো সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাবগুলি আলোচনা করতে গিয়ে লক্ষ্য করা যায় যে সমুদ্র স্রোত আমাদের কি করে না, বিভিন্ন অঞ্চলের তাপের বন্টন করে, তাই না, কোথায় কি কিরকম উষ্ণতা হবে সেটা বন্টন করে, ঠিক আছে, জলবায়ুর পরিবর্তন ঘটে এবং আমাদের কি করে তাপের যে ভারসাম্য, উষ্ণতার যে ভারসাম্য, শীতলতার ভারসাম্য, সেগুলোকে কিন্তু প্রভাবিত করে। কিভাবে প্রভাবিত করে এই পয়েন্টগুলোর সাথে আমরা জানবো। আগে জানি যে সমুদ্র স্রোতের ভূমিকা অঞ্চলে পয়েন্ট করবে, যে সমুদ্র স্রোতের যে পরিবেশের প্রভাবগুলো যে বললাম সেগুলো বলবে, তারপরে লিখবে আরেকটা নিচে আরেকটা প্যারা করে লিখবে যে সমুদ্র স্রোতের পরিবেশগত সমুদ্র স্রোত পরিবেশের ওপর যে প্রভাবগুলি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত করে সেগুলো নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে হচ্ছে উষ্ণতার তারতম্যের ওপর প্রভাব। এবার উষ্ণতার তারতম্য মানে কি, উষ্ণতার পার্থক্য, তো এই পার্থক্যের ওপর কিন্তু সমুদ্র স্রোত প্রভাব বিস্তার করে। উষ্ণতার তারতম্যের ওপর প্রভাব, উষ্ণতার তারতম্য মানে পার্থক্য। এবার দেখো যে অঞ্চলের ওপর দিয়ে কি হয় উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তো দেখো যখন নিরক্ষরেখা থেকে যখন আমাদের কি হয় উষ্ণ স্রোত, সেটা কি করছে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এছাড়া নিরক্ষীয় অঞ্চলের প্রচুর উষ্ণতা, সেখানে উষ্ণ এবং সেই উষ্ণ বায়ুটা যখন মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে,
তো নিরক্ষীয় যখন মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, মেরু অঞ্চল তো অনেক শীতল, তো সেই শীতল সে ধরে রাখতে না পেরে কি করছে, এই নিরক্ষরেখা থেকে উষ্ণ বায়ু সেখানে কি করছে, মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, ফলে কিছু অংশ হলেও সেখানে কি হচ্ছে, শীতলতা কমে যাচ্ছে। আবার যখন মেরু এই নিরক্ষীয় অঞ্চলতার প্রচুর উষ্ণতা উষ্ণতা সে ধরে রাখতে পারছে না, তো এরকম অবস্থায় কি করছে, মেরু অঞ্চলে যে শীতল স্রোত, সেই শীতল সমুদ্র স্রোতগুলি কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার ফলে কি একটা তাপের কি ঘটছে, তারতম্য ঘটছে, তাপের পার্থক্য ঘটছে, বা তাপের যে ভারসাম্য সেটা রক্ষিত হচ্ছে। কারণ কি করছে, যখন একটা গরম হাওয়া যখন কি করছে, একটা শীতল অঞ্চলের দিকে যাচ্ছে, ফলে সে অনেকটা কি হচ্ছে, আরামদায়ক হয়ে উঠছে। ঠিক আছে। আবার যখন যে মেরু অঞ্চল বা যখন যে নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ উষ্ণতা বেশি হওয়ার কারণে সেই উষ্ণতা সে চাপ সহ্য করতে না পেরে তখন মেরু অঞ্চল থেকে কি করছে, শীতল স্রোত বাহিত হচ্ছে, ফলে এইভাবেই কি হচ্ছে, তাপের যে ভারসাম্য সেটা রক্ষিত হচ্ছে বা রক্ষা পাচ্ছে। এইভাবে কি হচ্ছে, তাপের যে আমাদের ব্যালেন্স সেটা কিন্তু রক্ষিত হচ্ছে। তো এটাই হচ্ছে উষ্ণতার তারতম্যের উপর প্রভাব। এটা প্রভাব যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে নিরক্ষরেখার যে উষ্ণ স্রোত সেটা হচ্ছে কি মেরু অঞ্চলের দিকে, এবং মেরু অঞ্চলের যে শীতল স্রোত সেটা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ফলে কি হয়, আমাদের যে তাপের যে ভারসাম্য সেটা রক্ষিত হয়। তাপের যে ভারসাম্য সেটা রক্ষিত হয় বা তাপের তারতম্যের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। অর্থাৎ কোথায় কি তারতম্য হবে, সমুদ্র স্রোত যদি এইখান থেকে নিরক্ষীয় উষ্ণ স্রোত যদি এখান থেকে এইদিকে প্রবাহিত না হতো, স্রোতটা যদি এদিক থেকে এইদিকে প্রবাহিত না হতো, ফলে কি তাপের ভারসাম্য বা তাপের পার্থক্য ঘটতো না। কি হতো, যেখানে তাপ যেমন অর্থাৎ মেরু অঞ্চলে শীতল, তো সেখানে শীতলই থাকতো, এবং নিরক্ষীয় অঞ্চলে যেহেতু উষ্ণতা বেশি সেখানে উষ্ণই থাকতো। কিন্তু কি করছে, সমুদ্র স্রোত একে অপরের দিকে বা মেরু অঞ্চল থেকে শীতল স্রোত এবং উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার ফলে বা এই স্রোতগুলো প্রবাহিত হওয়ার কারণেই কি করছে, তাপের যে তারতম্য সেটা বজায় থাকছে। উষ্ণতা তারতম্যের ওপর প্রভাব, উদাহরণস্বরূপ তোমরা এটাই লিখবে, নিরক্ষরেখা এবং মেরুর যে ব্যালেন্সটা রয়েছে, উষ্ণতার তারতম্যের উপর প্রভাব কি লিখবে, যে উষ্ণ বায়ু হচ্ছে কি করে, যখন শীতল এবং উষ্ণ বায়ু পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার ফলে কি করছে, উষ্ণতা আমাদের কি হচ্ছে, উষ্ণতার ভারসাম্য রক্ষিত হচ্ছে। উদাহরণ হচ্ছে, যেমন নিরক্ষরেখার যে উষ্ণ বায়ু রয়েছে সেই উষ্ণ বায়ু কি হচ্ছে, মেরু অঞ্চলের দিকে, এবং মেরু অঞ্চলে যে শীতল বায়ু সেটা কি হচ্ছে, উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, বলে তাপের যে ভারসাম্য সেটা রক্ষিত হচ্ছে। এবার আমরা পড়বো সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্য রক্ষা। সমুদ্রের যে জল রয়েছে এটা তো সমুদ্রের জল, এবং এই সমুদ্রের মধ্যেই কি করছে, বিভিন্ন সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে। তো এই যে সমুদ্র জলের ওপর এর যে একটা নিশ্চয় একটা সমুদ্রের একটা বিভিন্ন উষ্ণতা রয়েছে, আটলান্টিক মহাসাগরের একটা আলাদা, প্রশান্ত মহাসাগরের আলাদা উষ্ণতা আলাদা, তো বিভিন্ন সমুদ্রের আলাদা আলাদা কিন্তু উষ্ণতা থাকে, এবং এই উষ্ণতাগুলো থেকে এই যে উষ্ণতা, এই যে সমুদ্রের উষ্ণতা সেটা কিভাবে ভারসাম্য ঘটে, কিভাবে একটা সমুদ্র একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকে, কিভাবে সেটা একটা নির্দিষ্ট উষ্ণতায় থাকে, নির্দিষ্ট একটা মানে ভারসাম্য অবস্থায় থাকে, সেটা অতটা কি উষ্ণতাও বেশি না, অতটা শীতলও বেশি না, এরকম একটা ভারসাম্য ব্যবস্থা থাকে। তো কার দ্বারা সেটা থাকে, সেটা নিশ্চয়ই সমুদ্রের দ্বারা। ঠিক আছে, সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে বলেই সেগুলো ভারসাম্য অবস্থা রক্ষিত হচ্ছে। এটা কি সমুদ্র উষ্ণতার, তো সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্য রক্ষা, এই পয়েন্টটা বলে দিলাম, উদাহরণও বলে দিলাম, লিখবে সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্য রক্ষা। অর্থাৎ সমুদ্র জল রয়েছে আমাদের বিভিন্ন মহাসাগরে, লিখবে বিভিন্ন মহাসাগরের কিন্তু উষ্ণতা কি আলাদা, আলাদা হওয়ার কারণে কি হয়, যখন আমাদের কি হয়, শীতল অঞ্চল থেকে যখন কি করে, শীতল স্রোত যখন কি করে উষ্ণ অঞ্চলের দিকে, যেমন আমরা যদি দেখি এখানে ক্রান্তীয় অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে ক্রান্তীয়, এটা নাতিশীতোষ্ণ নিরক্ষরেখা, এই নিরক্ষীয় অঞ্চলে এতটা যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলে কি সবসময় উষ্ণতা বেশি, এবং এখানে যে সমস্ত সমুদ্র রয়েছে আর সেই সমস্ত যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রগুলি, যেমন দেখতে পাবো আটলান্টিক মহাসাগর, সেই আটলান্টিক মহাসাগরের উষ্ণতা কিন্তু অনেকাংশ বেশি, এবং সেখানে যে সুমেরু উপরের দিকে যে সুমেরু মহাসাগর রয়েছে এবং এদিকে যে কুমেরু মহাসাগর রয়েছে, এই কুমেরু মহাসাগরের কিন্তু উষ্ণতা কি হয়, অনেকাংশ কম, কারণ সেখানে কি হয়, মেরু অঞ্চলে শীতলতা অনেকাংশ কম, তো উপরের দিকে সুমেরু মহাসাগর, নিচের দিকে কুমেরু মহাসাগর,
তার মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর যে রয়েছে, এই আটলান্টিক মহাসাগরের কিন্তু উষ্ণতা অনেকাংশই বেশি। তো উষ্ণতা যখন অনেকাংশ বেশি, সেই কি করবে, এখান থেকে যে আটলান্টিক মহাসাগরের যে উষ্ণ স্রোত, সেই উষ্ণ স্রোতগুলো কি করবে, মেরু অঞ্চলের দিকে অর্থাৎ সুমেরু মহাসাগরের দিকে কি হবে, প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার ফলে কি হবে, সুমেরু অঞ্চলের যে বা সুমেরু মহাসাগরের উষ্ণতা বা শীতলতা কি হবে, কিছুটা কমে যাবে। সেটা যে সমস্ত শীতলতা ছিল, যতটা সেখানে শীতল অবস্থা বিরাজ করছিল, সেই শীতলতা কিছুটা অনেকাংশ কম হবে। আবার যখন এখানে প্রচুর উষ্ণতা হওয়ার কারণে সেখানে কি হবে, মেরু অঞ্চল অর্থাৎ সুমেরু মহাসাগর থেকে অথবা কুমেরু মহাসাগর থেকে কি করবে, এই স্রোতগুলো নিরক্ষরেখা বা আটলান্টিক মহাসাগরের দিকে কি হবে, প্রবাহিত হবে। আটলান্টিক মহাসাগরের দিকে কি হবে, প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার কারণে কি হবে, একটা উষ্ণতা, তার যে উষ্ণতা সেটার ভারসাম্য রক্ষিত হবে। তো কি করবে, যখন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের তীব্র উষ্ণতা, তো সেই অনেক অধিকাংশ উষ্ণ হওয়ার কারণে সেই উষ্ণ স্রোত হচ্ছে সুমেরু মহাসাগর অথবা কুমেরু মহাসাগরের দিকে প্রবাহিত হবে। ফলে সুমেরু এবং কুমেরু মহাসাগরের যে উষ্ণতা বা শীতলতা, সেটা অনেকাংশই কমে যাবে এই উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার ফলে। আবার সেখানে নিরক্ষীয় অঞ্চলে যে আটলান্টিক মহাসাগর রয়েছে, সেই আটলান্টিক মহাসাগরের উষ্ণতা যেহেতু অনেকাংশই বেশি হওয়ার কারণে সেখানে তো শীতল লাগবে, শীতল বায়ু লাগবে বা শীতল স্রোত লাগবে। সেখানে শীতলতার প্রয়োজন, অনেকাংশই সেখানে গরম বা উষ্ণ। সেই উষ্ণ হওয়ার কারণে কি হবে, এই যে সুমেরু মহাসাগর রয়েছে, এই সুমেরু মহাসাগর থেকে স্রোতগুলো কি করবে, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হবে বা আটলান্টিক যে সাগর রয়েছে সেই মহাসাগরের দিকে প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার ফলে কি, আটলান্টিক মহাসাগরের যে উষ্ণতা, আটলান্টিক মহাসাগরের যে উষ্ণতা সেটা কি হবে, আটলান্টিক মহাসাগরের যে উষ্ণতা সেটা অনেকাংশ কমে যাবে। এইভাবে কি হবে, সমুদ্রের যে উষ্ণতা রয়েছে এটার ভারসাম্য রক্ষিত হবে। নাহলে তো হলো না, যদি এই সমুদ্র স্রোতগুলো প্রবাহিত না হতো তাহলে কি হতো, সুমেরু এবং কুমেরু অঞ্চলে সারা বছরই সেখানে শীতলতা বিরাজ করত। সেই সমুদ্রগুলো অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা হতো এবং এই যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে বা নিরক্ষীয় অঞ্চলের যে অন্তর্গত আটলান্টিক মহাসাগর রয়েছে, সেই আটলান্টিক মহাসাগরেও কিন্তু কি হতো, দীর্ঘকাল বা দীর্ঘ সময় ধরে সেখানে কিন্তু উষ্ণতা বিরাজ করত। এটা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ লিখবে সমুদ্র জলের উষ্ণতার উপর ভারসাম্য রক্ষা। কি লিখবে, এটা হচ্ছে লিখবে যে সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্য রক্ষা। সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্য রক্ষা মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সমুদ্র জলের তাপ, হ্যাঁ। এবার আমরা দেখলাম যে কি করে, যে আমাদের যে মেরু এবং নিরক্ষীয় অঞ্চলের যে উষ্ণ স্রোত সেটা মেরু অঞ্চলের দিকে, এবং মেরু অঞ্চলের যে শীতল স্রোত সেটা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে আমাদের সমুদ্রের যে জলতল বা সমুদ্রের জলের যে জলটা যে রয়েছে, সেটার জলের কি হচ্ছে, ভারসাম্য রক্ষিত হচ্ছে। এটাকেই হচ্ছে থার্মাল রেগুলেটরস বলা হয়। কি, থার্মাল রেগুলেটরস বলা হয়। একেই কি বলা হয়, থার্মাল রেগুলেটরস বলা হয়, বলে। ঠিক আছে, থার্মাল রেগুলেটরস বলে। কি, রেগুলেটরস বলে, থার্মাল রেগুলেটরস বলে। অর্থাৎ যখন নিরক্ষীয় অঞ্চল থেকে যখন উষ্ণ স্রোত মেরু অঞ্চলের দিকে এবং মেরু অঞ্চলের যে শীতল স্রোত রয়েছে সেটা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় বা উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটাকেই বলা হচ্ছে থার্মাল রেগুলেটরস। এবং পরস্পর দিকে প্রবাহিত হওয়ার ফলে সমুদ্র জলের উষ্ণতা সেটা কি হয়, ভারসাম্য রক্ষা হয়। এটাকেই বলা হচ্ছে থার্মাল রেগুলেটরস। পরীক্ষায় আসবে, যে যদি আসে 2 নম্বরের প্রশ্ন যে থার্মাল রেগুলেটরস কাকে বলে, এটাকেই বলা হচ্ছে থার্মাল রেগুলেটরস। এবার হচ্ছে বৃষ্টিপাতের ওপর প্রভাব। তো সমুদ্র স্রোত বৃষ্টিপাতের ওপরও প্রভাব বিস্তার করে। কিরকম, সমুদ্র স্রোত হচ্ছে কোন দিকে বৃষ্টিপাত ঘটাবে বা বৃষ্টিপাত ঘটাবে না সেটার ওপর কিন্তু কি হয়, সমুদ্র স্রোত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। কি কি, বৃষ্টিপাত সমুদ্র প্রবাহিত হলে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ, সমানীয় স্রোতের পর সমানীয় চিত্রাঞ্চল গ্রীষ্মকালে বৃষ্টিপাত আছে। এবার হচ্ছে বৃষ্টিপাতের ওপর প্রভাব। বৃষ্টিপাতের ওপর প্রভাব হচ্ছে যখনই নিরক্ষরেখা থেকে কি হচ্ছে, যখনই নিরক্ষীয় অঞ্চল থেকে যে রয়েছে সেই নিরক্ষীয় অঞ্চল যখন কি করছে, নিরক্ষরেখাতে উষ্ণ সেই নিরক্ষীয় অঞ্চল যেটা, সেই অঞ্চলে তো আটলান্টিক সাগর রয়েছে, এটা নিরক্ষরেখা, এখানে তো সাগর রয়েছে, সেই আটলান্টিক সাগর রয়েছে এবং সেই আটলান্টিক সাগরটা কি অনেকাংশ উষ্ণ।
তো সেখানে উষ্ণ হওয়ার কারণে কি হবে, সেখানে আটলান্টিক সাগরের যে জল রয়েছে বা তার যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, সেটা উষ্ণ হালকা হয়ে ওপরের দিকে উঠে যাবে। উঠে গিয়ে কি হবে, ঘনীভবন প্রক্রিয়া, সেটা কি হবে, বৃষ্টিপাত ঘটাবে। সেটা যেখানেই উষ্ণতা বেশি হবে তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, সে কি করবে, আবার বেশি বেশি জলকে শুষে নেবে। তো শুষে নেওয়ার কারণে কি হবে, যখন সে এইদিকে প্রবাহিত হবে, মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় সেটা কিন্তু বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে। তো যখন কি হবে, উষ্ণ সমুদ্র স্রোত, তার কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু অনেকাংশ বেশি। তাই সে কি করবে, জলীয় বাষ্প, অনেকাংশ জলীয় বাষ্পপূর্ণ বায়ু গ্রহণ করে সে যখন কি হবে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় সে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এবং এটা কেন ঘটায়, কিসের দ্বারা ঘটায়, এখানেই তো বৃষ্টিপাত ঘটাতো। যদি না কি হতো, সমুদ্র স্রোতগুলো এদিকে প্রবাহিত করে নিয়ে যেত, কিন্তু এই সমুদ্র স্রোতগুলো এদিকে সেই উষ্ণ বায়ুটাকে এদিকে প্রবাহিত হওয়ার কারণে কি হচ্ছে, উষ্ণ বায়ুতে এইদিকে প্রবাহিত হচ্ছে, ফলে কি হচ্ছে, এই অঞ্চলগুলোতে কি হচ্ছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে। যে রয়েছে অর্থাৎ উষ্ণ যে নিরক্ষীয় স্রোতটা রয়েছে, সেই নিরক্ষীয় স্রোতটা কি হচ্ছে, প্রচুর পরিমাণে জলীয় বা আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোতগুলো রয়েছে, সেই সমুদ্র স্রোতগুলো কি করছে, প্রচুর বায়ু কি করছে, বুঝে নাও ব্যাপারটা, যে বায়ু দ্বারা, আমাদের বায়ুর উপর ভিত্তি করে কি হচ্ছে, সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সমুদ্র স্রোত আমাদের কি হচ্ছে, বায়ু প্রবাহের কারণেই সৃষ্টি হচ্ছে। তো যখন কি হচ্ছে, আমাদের সমুদ্রের কি হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাসের সাথে ভেসে যাওয়া মেঘ কি করছে, তখন এই দিকে ভেসে যাচ্ছে, তাই না। তো যখন এদিকে কি হচ্ছে, যে এখানে উষ্ণতা অনেকাংশ বেশি, তো বেশি হওয়ার কারণে সেখানে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু রয়েছে, সেগুলো কি হবে, উপরের দিকে উঠে যাবে, উষ্ণ হালকা হয়ে বাষ্পীভবন প্রক্রিয়া উপরের দিকে উঠে যাবে এবং সেটা মেঘ হয়ে যাবে। কিন্তু এই সমুদ্র বায়ু যখন প্রবাহিত হচ্ছে, তো বায়ু প্রবাহের কারণে সমুদ্র স্রোতগুলো কি হচ্ছে, এইদিকে প্রবাহিত হচ্ছে, তাই না, এইদিকে সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে। তো প্রবাহিত হওয়ার সাথে সাথে কি হচ্ছে, বায়ুর মাধ্যমে, বায়ুর কারণেই যেহেতু সমুদ্র স্রোতগুলো এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে, বায়ুর সাথে সাথে সেই মেঘগুলোকেও সে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ফলে এই অঞ্চলগুলোতে কি করছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক আছে, তাহলে উষ্ণ স্রোতে বা উষ্ণ বায়ুতে অনেক পরিমাণে জলীয় বাষ্প বেশি থাকায় সেই বৃষ্টিপাত ঘটাচ্ছে। আবার এই মেরু অঞ্চল থেকে যখন কি হচ্ছে, বায়ুগুলো প্রবাহিত হচ্ছে, তো বায়ুগুলো প্রবাহিত হওয়ার কারণে, হ্যাঁ, বায়ুগুলো এদিক থেকে এদিকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে এখানে তো শীতল, সেখানে শীতল বায়ুতে কি থাকবে, জলীয় বাষ্পপূর্ণ একদম ভর্তি থাকবে। তো সে আবার কি করবে না, বাষ্পীভবন প্রক্রিয়া বা ঘনীভবন কিন্তু করবে না। বাষ্পীভবন প্রক্রিয়া, সেখানে উষ্ণতা নেই, তো বাষ্পীভবন কিভাবে করবে, বাষ্পীভবন না করলে জল উপরে উঠবে না, মেঘ তৈরি হবে না, ফলে কি হবে, সেখানে শীতল যে বায়ুটা প্রবাহিত হয়, সেই শীতল বায়ুর কারণে কি হচ্ছে, যে আটলান্টিক মহাসাগরের উষ্ণতা অনেকাংশ কম হয় এবং সেই শীতল বায়ুর কারণে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত সংঘটিত হয় না। কারণ শীতল বায়ুর জলীয় বাষ্প কি ধারণ করতে পারবে না, তো সে এমনিতেই শীতল, তার মধ্যে জলীয় বাষ্প রয়েছে, ঠিক আছে, জলীয় বাষ্প ভর্তি, সেই জন্য কি হবে, তো উষ্ণ বায়ুর প্রভাবে কিন্তু উষ্ণ বায়ুর যে ধারণ ক্ষমতা, উষ্ণ বায়ুর যে তার যে লিখবে যে সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্য রক্ষায়, এটা তো হয়ে গেছে, বৃষ্টিপাতের উপর প্রভাব। তো আমাদের সমুদ্র স্রোত কি করে, বৃষ্টিপাতের ওপর বা বৃষ্টিপাত, বিভিন্ন অঞ্চলের মধ্যে বৃষ্টিপাত ঘটাতে সমুদ্র স্রোত কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। যখন কি উষ্ণ স্রোত, এই যে উষ্ণ বায়ু রয়েছে, সেই উষ্ণ স্রোত যখন কি হচ্ছে, উষ্ণ স্রোত যেহেতু বা উষ্ণ বায়ু রয়েছে, সেই উষ্ণ বায়ুর যেহেতু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অনেকাংশই বেশি, ফলে কি হয়, সেই বায়ু অনুসরণ করে সমুদ্র স্রোতগুলো এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তাছাড়া তার সাথে সাথে মেঘগুলিও প্রবাহিত হয়, ফলে কি হয়, সেই অঞ্চলে উষ্ণ স্রোতের প্রভাবে সেই অঞ্চলে কি হয়, বৃষ্টিপাত ঘটায়। আবার অন্যদিকে কি হয়, মেরু অঞ্চল থেকে, এটা হয়ে গেল। আবার 2 নম্বর পয়েন্ট, মেরু অঞ্চল থেকে যখন কি হয়, শীতল স্রোত প্রবাহিত হয়, সেই শীতল স্রোত যে রয়েছে, সে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অনেকাংশ কম, ফলে সে কি করে না, বৃষ্টিপাত এই জায়গাগুলোতে সংগঠিত করে না। ঠিক আছে, বৃষ্টিপাত কিন্তু সংগঠিত করে না, বুঝা গেল। তো বৃষ্টিপাতের উপর প্রভাব হয়ে গেল। তারপরে তুষারপাতের উপর প্রভাব, তুষারপাতের এবার হচ্ছে সমুদ্র স্রোতের পরিবেশগত কিরকম প্রভাব। তো সমুদ্রের তারতম্যের উপর প্রভাব, সমুদ্র জলের উষ্ণতার ভারসাম্য রক্ষা করে, কিভাবে করে, বৃষ্টিপাতের উপর প্রভাব, বৃষ্টিপাতও কিন্তু বৃষ্টিপাতের ক্ষেত্রেও কিন্তু সমুদ্র স্রোতের অনেকাংশ গভীর প্রভাব রয়েছে। এবার হচ্ছে তুষারপাতের উপর প্রভাব, তুষারপাতের উপর প্রভাব কি, যখন এই যে শীতল অঞ্চল রয়েছে, অর্থাৎ মেরু অঞ্চল রয়েছে, সেই মেরু অঞ্চলে যখন শীতল স্রোত কি করছে, শীতল স্রোত
মেরু অঞ্চল তো শীতল, এটা মেরু অঞ্চল, সেখানে তো সবসময় শীতলতা বিরাজ করে। সেই অত্যন্ত শীতলতার কারণে সেই মেরু স্রোত যখন কি হয়, সেই এই অঞ্চলগুলোতে ধরো এই যে মেরু ল্যাব্রাডর স্রোত, এটা একটা হচ্ছে কি ল্যাব্রাডর স্রোত, এটা একটা শীতল স্রোত। তো মেরু অঞ্চল থেকে যখন কোনো শীতল স্রোত, ঠিক আছে, শীতল স্রোত প্রবাহিত হওয়ার ফলে বা এ অত্যন্ত শীতল, তো মেরু অঞ্চলের অত্যন্ত শীতল সেখানে, এবং সেই অত্যন্ত শীতল বা প্রচুর পরিমাণে যে শীতল স্রোতগুলো যখন কি হয় উপকূল বরাবর প্রবাহিত হয়, তো উপকূল বরাবর প্রবাহিত হওয়ার কারণে অত্যন্ত শীতলতার কারণে এই স্রোতগুলো যেহেতু অত্যন্ত শীতলতার কারণে সেখানে কি হয়, জলকণাগুলো কি হয় তুষার কণায় কিন্তু পরিণত হয়, জলকণাগুলো কি হয় তুষার কণায় পরিণত হয়, এবং সেটা কি হয় তুষারপাত ঘটায়। ঠিক আছে, তুষার কণায় পরিণত হয় যখন স্রোতগুলো এদিক থেকে এদিকে প্রবাহিত হয়, ফলে কি করছে সেটা এদিকে তো একটু হলেও উষ্ণতা বা নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত, সেখানে হালকা সূর্যের আলোতে সেগুলো কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, ফলে সেই অঞ্চলেও কিন্তু তুষারপাত রূপে আনত হয় এবং তুষারপাত ঘটায়। অর্থাৎ এই যে শীতল অঞ্চল রয়েছে, এই শীতল অঞ্চল থেকে প্রবাহিত যে শীতল স্রোত রয়েছে, সেই শীতল স্রোতগুলি অত্যন্ত শীতলতার কারণে অনেক সময় তুষার কণায় সেই স্রোতগুলো কি হয়, শীতল স্রোতের যে জলকণাগুলো রয়েছে সেই জলকণাগুলো কি হয়, এর মধ্যে তো স্রোতের মধ্যে তো জলকণা রয়েছে, সেই জলকণায় কি হয় তুষার কণায় পরিণত হয়। বায়ুতে থাকা যে জলকণাগুলো রয়েছে, এদিকে তো বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের কারণেই তো কি হচ্ছে আমাদের সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে। মেরু অঞ্চল থেকে যখন বায়ু প্রবাহিত হচ্ছে, সেই বায়ুকে কেন্দ্র করে বা বায়ুর প্রেক্ষিতে কি হচ্ছে এই সমুদ্র স্রোতগুলো এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে। যখন মেরু অঞ্চল থেকে স্রোতগুলো এদিকে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার ফলে কি করছে, প্রবাহিত হওয়ার ফলে বায়ু যেহেতু এদিকে ধরো বায়ু, তো বায়ু প্রবাহের কারণে বায়ুতে থাকা যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেই জলীয় বাষ্পগুলো কি হচ্ছে তুষার কণায় পরিণত হচ্ছে, তুষার কণায় পরিণত হয়ে কি করছে সেই অঞ্চলগুলোতে কিন্তু তুষারপাত ঘটাচ্ছে। আবার যদি উদাহরণস্বরূপ আমরা দেখি যে শীতল ল্যাব্রাডর স্রোত, ঠিক আছে, প্রবাহিত হওয়ার ফলে যে ল্যাব্রাডর যে উপকূল রয়েছে এই উপকূলটা, এই উপকূলে কিন্তু তুষারপাত ঘটায়। অর্থাৎ শীতল ল্যাব্রাডর স্রোত যখন ল্যাব্রাডর উপকূল দিয়ে প্রবাহিত হয়, ফলে কি হয় ল্যাব্রাডর উপকূলে তুষারপাত ঘটে। এবার হচ্ছে মরুভূমি সৃষ্টির মরুভূমি উৎপত্তির ক্ষেত্রে প্রভাব, অর্থাৎ কোথায় মরুভূমির সৃষ্টি হবে না হবে সেটার ওপরেও কিন্তু সমুদ্র স্রোতের প্রভাব উল্লেখযোগ্য। যেরকম কিরকম যে মরুভূমির উৎপত্তির ক্ষেত্রে প্রভাবটা কি, যে শীতল স্রোতগুলো যখন ধরো এটা ভারতবর্ষের ম্যাপ, এখানে যদি উত্তর এবং এটা দক্ষিণ, এবার উত্তর পূর্ব, এটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা পশ্চিম দিক। এবার যখন উত্তর পূর্ব দিক থেকে কি হচ্ছে আমাদের যে স্রোতগুলো রয়েছে সেই স্রোতগুলো তো কি হচ্ছে এইদিকে তো আর প্রবাহিত হচ্ছে না, এদিকে প্রবাহিত হচ্ছে কি এদিকে প্রবাহিত হচ্ছে না, স্রোতগুলো কোন দিকে প্রবাহিত, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। উত্তর পূর্ব যে স্রোতগুলো রয়েছে সেই স্রোতগুলো সবগুলোই পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত হচ্ছে। ফলে সেই স্রোতগুলো কি যেগুলো মেরু অঞ্চল থেকে, এটা তো মেরু অঞ্চল, এটা তো মেরু অঞ্চল, মাঝখানে একটা নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় যে অঞ্চলটা রয়েছে সেই নিরক্ষীয় অঞ্চলে যেহেতু মেরু অঞ্চল থেকে, ঠিক আছে, মেরু অঞ্চল থেকে যখন কি হচ্ছে শীতল স্রোতগুলো কি হচ্ছে এই পূর্ব দিকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, ফলে কি হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। আমরা জানি যে শীতল স্রোতে জল সেখানে কি হয় না, জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে না, এবং তার যে বৃষ্টিপাত ঘটানোর যে ক্ষমতা সেটা অনেকাংশই কম, সে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তার মধ্যে জলীয় বাষ্প কি হয় বায়ু কম থাকে। শীতল স্রোতগুলো কি হয় পূর্ব দিকে প্রবাহিত হয়, এবং এই শীতল স্রোতগুলো যেহেতু পূর্ব দিকে প্রবাহিত হয়, এই পূর্ব দিকে প্রবাহিত হওয়ার কারণে আমরা জানি শীতল বায়ুর যে জল ধারণ ক্ষমতা সেটা কি হয় অনেকাংশ কম, সে কম হওয়ার কারণে কি করে না সেই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটায় না, কারণ তার মধ্যে তো জলীয় বাষ্প পুনঃ কম, তার মধ্যে তো জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কম, তো তার যদি ধারণ ক্ষমতা না থাকে তাহলে তো সে আর বৃষ্টিপাত ঘটাতে পারবে না, তো না থাকায় সেটা আর বৃষ্টিপাত কি হয় না ঘটায় না, না ঘটানোর ফলে কি হয় সেখানে কি হয় বহুদিন ধরে বৃষ্টিপাত না ঘটায়, অর্থাৎ যে আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলোর পশ্চিম দিকে এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলো কিন্তু দীর্ঘদিন বৃষ্টিপাত ঘটে না, তো না ঘটার ফলে কি হয় এদিকে প্রবাহিত হচ্ছে, ফলে এই রয়েছে এই উপকূলে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। এবার নিউফাউন্ডল্যান্ড উপকূল হচ্ছে উত্তর যে আমেরিকা রয়েছে, উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত হচ্ছে এই নিউফাউন্ডল্যান্ড বা উত্তর আমেরিকার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই নিউফাউন্ডল্যান্ড, এই নিউফাউন্ডল্যান্ড জায়গাটাতে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন,
এটা 2 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে হচ্ছে উত্তর আমেরিকা এই যে নিউফাউন্ডল্যান্ড রয়েছে, সেই নিউফাউন্ডল্যান্ড নিয়ে আমরা জানি উত্তর আমেরিকা যে কি উত্তর আমেরিকার যে উত্তর আমেরিকার গিয়ে একটা স্রোত আসে, সেটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। সরি, এটা হচ্ছে উত্তর আমেরিকাকে ঘেঁষে একটা স্রোত প্রবাহিত হয়, সেটা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। তো এটা হচ্ছে কি ল্যাব্রাডর স্রোত, অর্থাৎ সুমেরু মহাসাগর থেকে প্রবাহিত এটা একটা শীতল ল্যাব্রাডর স্রোত, শীতল ল্যাব্রাডর স্রোত। তো এই যে সুমেরু মহাসাগর থেকে প্রবাহিত একটা শীতল ল্যাব্রাডর স্রোত এবং নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত একটা উষ্ণ স্রোত বা উষ্ণ উপসাগরীয় স্রোত, এটা একটা উষ্ণ স্রোত, নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত উষ্ণ স্রোত। তো সুমেরু মহাসাগর থেকে প্রবাহিত একটা শীতল ল্যাব্রাডর স্রোত এবং আমাদের উষ্ণ অঞ্চল থেকে অর্থাৎ নিরক্ষরেখা থেকে প্রবাহিত উষ্ণ স্রোত, এই দুটো স্রোত অর্থাৎ উষ্ণ এবং শীতল স্রোত। উষ্ণ স্রোত কি হয়, উষ্ণ স্রোত এটা হচ্ছে শুষ্ক এবং কি হয় শুষ্ক হয়, ঠিক আছে, আর্দ্র এবং শুষ্ক হয়। এবং শীতল স্রোত কি হয়, এটা অনেকটা ভারী হয়, ঠিক আছে। তো এই যে উষ্ণ স্রোত রয়েছে, এই উষ্ণ স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত পরস্পরের দিকে নিউফাউন্ডল্যান্ড উপকূল বেয়ে প্রবাহিত হওয়ার সময়, নিউফাউন্ডল্যান্ড উপকূল বেয়ে প্রবাহিত হওয়ার সময় এই উষ্ণ স্রোত কি করে, নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে গিয়ে কি করে, সেটা একটু হালকাভাবে বাষ্পীভবন করে সেটা কুয়াশায় পরিণত হয়। তো উষ্ণ স্রোত, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত, এই দুটো স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার সময় একে অপরের সাথে কি হয়, মিশে যায়, ফলে কি করে, ঘন কুয়াশার সৃষ্টি করে। এখানে কি হয়, উষ্ণ স্রোত শীতল স্রোতে কিন্তু পরিণত হয়, ফলে এই জায়গাটায় ঘন কুয়াশার সৃষ্টি করে। ঠিক আছে, যখন শীতল ল্যাব্রাডর স্রোত, তাহলে শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত পরস্পর দিকে প্রবাহিত হওয়ার সময় কি করে, সে উষ্ণ উপসাগরীয় স্রোত যে রয়েছে সেটা হচ্ছে শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে মিশে গিয়ে ঘন কুয়াশার সৃষ্টি করে। আবার ঝড়ঝঞ্ঝার সৃষ্টি কি, ঝড়ঝঞ্ঝা হচ্ছে পরস্পরের দিকে প্রবাহিত দুটি স্রোত, মানে হচ্ছে একটা উষ্ণ উপসাগরীয় স্রোত এবং একটা শীতল স্রোত। এই পরস্পরের দিকে প্রবাহিত দুটি স্রোত যে অঞ্চলে কি হয়, মিলিত হয়, সেই অঞ্চলে কিন্তু কি করে, বিভিন্ন ঝড়ঝঞ্ঝার পরিবেশ সৃষ্টি করে। তাই কি হয়, এই নিউফাউন্ডল্যান্ডের উপকূলে কি হয়, কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন আসবে, নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন? প্রথমে যখন পরস্পর একটা উষ্ণ স্রোত এবং একটা শীতল স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার সময় উষ্ণ স্রোত শীতল স্রোতের সঙ্গে মিশে যাচ্ছে, ফলে ঘন কুয়াশার সৃষ্টি করছে। আবার পরস্পরের দিকে প্রবাহিত দুটো স্রোত, উষ্ণ স্রোত কি হচ্ছে, শীতল স্রোতের সঙ্গে মিলিত হয়ে সে কি করছে, ঝড়ঝঞ্ঝার পরিবেশ সৃষ্টি করছে। মানে পরস্পরের দিকে প্রবাহিত দুটি স্রোত যে অঞ্চলে কি হয়, মিলিত হয়, সেই অঞ্চলে কি হয়, ঝড়ঝঞ্ঝার পরিবেশ সৃষ্টি করে। এই জন্য কি হয়, নিউফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়। এবার গ্র্যান্ড ব্যাংক সামুদ্রিক মৎস্যক্ষেত্র হিসেবে বিবেচিত কেন? বৈশিষ্ট্য। গ্র্যান্ড ব্যাংক নিউফাউন্ডল্যান্ডের উপকূলে, নিউফাউন্ডল্যান্ড যে উপকূলটা রয়েছে, এই উপকূলের যে দক্ষিণ পশ্চিম, ঠিক আছে, এটা দক্ষিণ, এটা দক্ষিণ পূর্ব, এটা পূর্ব দিকে। তো নিউফাউন্ডল্যান্ড উপকূলের লিখবে যে নিউফাউন্ডল্যান্ড উপকূলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত কি, গ্র্যান্ড ব্যাংক। কেন গ্র্যান্ড ব্যাংক সৃষ্টি হলো? গ্র্যান্ড ব্যাংক হচ্ছে যখন এই দিক থেকে শীতল স্রোত এদিক দিকে প্রবাহিত হলো, আবার উষ্ণ স্রোত এদিকে প্রবাহিত হলো, উষ্ণ স্রোত এদিক থেকে এদিকে প্রবাহিত হলো। তো যখন শীতল স্রোত এবং উষ্ণ স্রোত পরস্পরের দিকে এইভাবে প্রবাহিত হওয়ার পর, এটা তো সমুদ্র, তো যখন শীতল স্রোত এবং উষ্ণ স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হচ্ছে, এই শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা বিভিন্ন কি হিমশৈল, মানে বরফের চাই, এই বরফের চাইগুলো কি হচ্ছে, উষ্ণ স্রোতের সঙ্গে মিশে গিয়ে, মানে এই যে শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে ভেসে আসা যে হিমশৈল, মানে বরফের টুকরো, সেই বরফের টুকরোগুলো কি হচ্ছে, উষ্ণ, এগুলো তো উষ্ণ স্রোত, তো এই উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে সেগুলো কি হচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে তার মধ্যে থাকা যে বালি, নুড়ি, কাঁকর, এই সমস্তগুলোই কি হচ্ছে, সমুদ্র তলদেশে সঞ্চিত হচ্ছে, এখানে সঞ্চয় ঘটেছে। তো সঞ্চিত হওয়ার ফলে এখানে গ্র্যান্ড ব্যাংক বা বিখ্যাত একটি মগ্নচড়া সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তাহলে এবার হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মৎস্যক্ষেত্র হিসেবে বিবেচিত কেন, এর বৈশিষ্ট্য।
তো লিখবে যে গ্র্যান্ড ব্যাংক হচ্ছে নিউফাউল্যান্ড উপকূলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। নিউফাউল্যান্ড, সেই নিউফাউল্যান্ড উপকূল বেয়ে প্রবাহিত হওয়া দুটো স্রোত, একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। এবার এই শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলি, শীতল স্রোতের ল্যাব্রাডর স্রোতের সঙ্গে ভেসে আসা যে হিমশৈলগুলি, সেগুলো কি করে উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে মিলিত হয়ে সেগুলো কি হয়, গলে যায়, এবং তার মধ্যে থাকা যে নুড়ি কাকড় বালি সেগুলো কি হয়, সমুদ্র তলদেশে সঞ্চিত হয়। ঠিক আছে, সমুদ্র তলদেশে সেগুলো সঞ্চিত হয়, যা একটা বৃহত্তম মগ্নচড়া সৃষ্টি করে, যার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তো এটা সামুদ্রিক মৎস্যক্ষেত্র হিসেবে বিবেচিত কেন পড়বো। এই যে গ্র্যান্ড ব্যাংক, যে মগ্নচড়াটা রয়েছে, প্রথমে আমরা মগ্নচড়া সৃষ্টি সম্বন্ধে পড়লাম, তারপরে এবার প্ল্যাঙ্কটনের প্রাচুর্য। এবার যেহেতু সেই কাদা কণা, যেহেতু মগ্নচড়া সৃষ্টি হয়, কাদা কণা পলি সেগুলো জমা হয় সমুদ্রের নিচে, এবং সেগুলো কি হয় মাছের এবং সেগুলো সঞ্চিত হওয়ার সমুদ্র তলদেশে সেগুলো কি হয়, সঞ্চিত হয়। তো সঞ্চিত হওয়ার ফলে ধরো এখানে সমুদ্রের যে সমুদ্র কি হয়, অগভীর হয়, অতটা গভীর হয় না, ফলে কি হয়, সূর্যরশ্মি সেখানে কি হয়, পৌঁছাতে পারে, ফলে সূর্যরশ্মি সেখানে কি করে, পৌঁছাতে পারে বলেই সেখানে অনেক প্ল্যাঙ্কটন কি হয়, প্ল্যাঙ্কটন জন্মায়, যেগুলো হচ্ছে বড় মাছের খাদ্য হিসেবে বিবেচিত। তো যেহেতু মগ্নচড়া সৃষ্টি হলো, উষ্ণ স্রোতের মিলনের ফলে সেগুলো কি হলো, হিমশৈলগুলো গলে যাওয়ার ফলে তার মধ্যে থাকা যে সমস্ত উপাদান, বালি, পলি, কাদা, নুড়ি, এই সমস্ত কি হয়, সমুদ্রের তলদেশে জমা হলো, ফলে সমুদ্র কি হলো, অগভীর হয়ে পড়লো, অগভীর হয়ে পড়ায় সেই সূর্যরশ্মি সহজেই সেখানে পৌঁছাতে পারার জন্য সেখানে কি হলো, প্ল্যাঙ্কটনের প্রাচুর্য দেখা গেল, যা বড় মাছের খাদ্য হিসেবে বিবেচিত। আবার মাছের সমাবেশ, সেই অঞ্চলে, যেই অঞ্চলে এই যে নিউফাউন্ডল্যান্ড উপকূল রয়েছে, এই নিউফাউন্ডল্যান্ড উপকূল হচ্ছে বা গ্র্যান্ড ব্যাংক হচ্ছে একটা নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত হওয়ায় সেখানে কি হয়, খুব একটা গরম বা খুব একটা কিন্তু ঠান্ডা থাকে না, নাতিশীতোষ্ণ অঞ্চল, অথবা সেখানে শীতল এবং উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার ফলে সেখানের উষ্ণতা খুব বেশি না, এবং উষ্ণতা এবং বেশি শীতলতাও না, ফলে সেটা একটা আরামদায়ক পরিবেশ। সেই আরামদায়ক পরিবেশের জন্য সেখানে কি হয়, মাছেরা সমাবেশ ঘটায়, সেখানে প্রচুর মাছ কি করে, সেখানে মাছের সমাবেশ ঘটে। এবার হচ্ছে জীবিকা, সেই নাতিশীতোষ্ণ মণ্ডলের যে সমস্ত অন্তর্গত যে সমস্ত অঞ্চল বা রাজ্য রয়েছে, যে সমস্ত দেশ রয়েছে, সেই দেশ বা যে সমস্ত অঞ্চল রয়েছে, তারা কি করে, তাদের অন্যান্য তো কোনো হচ্ছে যেখানে জীবিকা হচ্ছে যে সেখানে মানুষের অন্যান্য কোনো জীবিকার না থাকার জন্য সেটা কি হচ্ছে, এই জীবিকা হিসেবে তারা হচ্ছে মৎস্য সংরক্ষণ জীবিকা বা মৎস্য ধরার জীবিকা হিসেবে তারা গ্রহণ করেছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোতের অর্থনৈতিক প্রভাবগুলো আলোচনা করো। এর আগের দিনই আমরা পড়েছি পরিবেশগত প্রভাব, আজকে আমরা পড়বো অর্থনৈতিক, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমাদের কিরূপ প্রভাব ফেলে। তো প্রথম হচ্ছে মগ্নচড়া সৃষ্টির উপর প্রভাব। এই মগ্নচড়া সৃষ্টির সম্বন্ধে আমি এখানে আলোচনা করে দিয়েছি। এটা লিখবে, উদাহরণস্বরূপ লিখবে যে উষ্ণ স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার ফলে সেখানে হিমশৈলগুলো গলে গিয়ে সে কি করে, সামুদ্রিক তার মধ্যে থাকা যে সমস্ত উপাদান সেগুলো কি হয়, সমুদ্র তলদেশে সঞ্চিত হয় এবং মগ্নচড়া সৃষ্টি হয়, এটা উদাহরণ। তারপরে বাণিজ্যিক নৌ চলাচলে বাধার সৃষ্টি করে। বাণিজ্যিক নৌ চলাচলে বাধার কিরকম সৃষ্টি করে, সেটা হচ্ছে ধরো একটা কোনো সমুদ্র স্রোত এইভাবে প্রবাহিত হচ্ছে, তো প্রবাহিত হওয়ার ফলে তার মধ্যে থাকা, আমরা জানি প্রাচীনকালে পালতোলা যে জাহাজগুলো রয়েছে, সেই পালতোলা জাহাজগুলি সমুদ্র স্রোতের দ্বারা কি হতো, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতো। তো এই প্রবাহিত হচ্ছে, ধরো এটা স্রোত হচ্ছে এখানে, ধরো এখানে কোনো একটা পালতোলা জাহাজ প্রবাহিত হওয়ার সময় সেই শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে বা সৃষ্টি। এবার সমুদ্র স্রোতের অর্থনৈতিক প্রভাবগুলো আলোচনা করো। এর আগের দিনই আমরা পড়েছি সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাবগুলো আলোচনা করো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোতের অর্থনৈতিক দিক থেকে আমাদের সমুদ্র কিরূপ প্রভাব ফেলছে। প্রথমে মগ্নচড়া সৃষ্টির উপর প্রভাব লিখে দেবে, মগ্নচড়া কিভাবে সৃষ্টি হচ্ছে না হচ্ছে, মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়েছে বলে দিয়েছি আমি। আবার বলছি যে এটা এক্সাম্পল লিখবে হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত পরস্পরের দিকে প্রবাহিত হওয়ার স্রোতের সঙ্গে ভেসে আসা যে হিমশৈল, সেই হিমশৈলগুলি উষ্ণ স্রোতের ধাক্কায় কি হয়, সেটা গলে যায় এবং তার মধ্যে থাকা উপাদানগুলি সেটা সমুদ্র তলদেশে সঞ্চিত হয়, যা মগ্নচড়া হিসেবে পরিচিত। এভাবেই কি হয়, একটা মগ্নচড়া সৃষ্টি হয়।
বাণিজ্যিক নৌ চলাচলের ক্ষেত্রে প্রভাব। ধরো কোনো একটা সমুদ্র স্রোত এইভাবে, প্রথম দিকে আমরা জানি প্রাচীনকালে যে সমস্ত পালতোলা জাহাজ ছিল, সেই পালতোলা জাহাজগুলো সমুদ্র স্রোতের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুততার সহিত কি হতো, পৌঁছাতে পারতো তাদের গন্তব্যস্থলে। তো পালতোলা জাহাজগুলো যখন কি করছে, সেই সমুদ্র স্রোতের দ্বারা ধরো প্রবাহিত হচ্ছে, সেই সমুদ্র স্রোতের দ্বারা, এটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত দ্বারা যখন প্রবাহিত হচ্ছে, তখন শীতল স্রোতের সঙ্গে যে ভেসে আসা, এটা ধরো শীতল স্রোত, সেই শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা যে হিমশৈল, এটা ধরো হিমশৈল, সেই হিমশৈলগুলির ধাক্কায় কি হচ্ছে, জাহাজটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, ফলে যে সমস্ত মানুষ ছিল, যে সমস্ত সেখানে নৌজীবী ছিল, তারা তো আর মানে মৎস্য সংরক্ষণ বা মৎস্য শিকার করতে পারছে না। ফলে বাণিজ্যিক অর্থনীতি কি করছে, ব্যাঘাত ঘটছে। এটা লিখে দেবে, ঠিক আছে। বাণিজ্যিক নৌ চলাচলের উপর বাধার সৃষ্টি, অর্থাৎ সমুদ্র স্রোতের দ্বারা প্রবাহিত হয়ে জাহাজগুলি যখন প্রবাহিত হয়, সেই প্রবাহিত হওয়ার জাহাজগুলি যখন শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈলগুলোর ধাক্কায় কি হয়, আঘাতপ্রাপ্ত হয়ে ডুবে যায়। ফলে কি হয়, আমাদের যে ফলে নৌ চলাচলে বাধার সৃষ্টি করে এবং বাণিজ্যিক যে মৎস্য বা অর্থনৈতিক দিক থেকে আমাদের কি করে, ক্ষতিগ্রস্ত করে। তারপর হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের উপর প্রভাব। বিদ্যুৎ উৎপাদনের উপর প্রভাব কি, এবার দেখো সমুদ্র স্রোত কিন্তু আমাদের সমুদ্র স্রোত কি হচ্ছে, সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় তার যে গতি রয়েছে, সেই গতিশক্তিকে কাজে লাগিয়ে আমাদের কি হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই যে বিদ্যুৎ উৎপাদন খুব সহজভাবেই করা হচ্ছে, এর জন্য কোনো স্পেশাল কিছুর যে ইলেকট্রনিক কোনো প্রয়োজন হচ্ছে না। ফলে কি হচ্ছে, খুব সহজেই সমুদ্র স্রোতের গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এটা হচ্ছে একটা অর্থনৈতিক, ফলে আমাদের অর্থনীতি কি হচ্ছে, কমে যাচ্ছে। অর্থনৈতিক যে হ্রাস, সেটা কিন্তু কি হচ্ছে, হ্রাস ঘটছে, ঠিক আছে। তো বিদ্যুৎ উৎপাদনের উপর প্রভাব, এটার উদাহরণস্বরূপ লিখবে হচ্ছে ওটেক বিদ্যুৎ কেন্দ্র, যেমন হচ্ছে ওটেক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। তো বাণিজ্যিক নৌ চলাচলে বাধার সৃষ্টি, তারপরে বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রভাব, তারপরে জলজ বাস্তুতন্ত্রের ওপর কিরূপ প্রভাব, জলজ বাস্তুতন্ত্রের ওপর কিরূপ প্রভাব ফেলে। জলজ বাস্তুতন্ত্র মানে কি, মানে এই যে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, এই সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হওয়ার ফলে আমাদের যে জলজ বাস্তুতন্ত্র রয়েছে, সেখানে মাছ, বিভিন্ন শৈবাল, বিভিন্ন প্ল্যাংটন, জু প্ল্যাংটন, ফাইকো প্ল্যাংটন এগুলো রয়েছে। তো এগুলোর ওপর কিরূপ প্রভাব ফেলছে এই সমুদ্র স্রোতগুলো। প্রথমে হচ্ছে প্রবালের মৃত্যু। প্রবালের মৃত্যু কি, যখন আমাদের হচ্ছে প্রবালের মৃত্যু, যখন কোনো সমুদ্রের ওপর দিয়ে কি হচ্ছে, উষ্ণ স্রোতগুলো প্রবাহিত হচ্ছে। ধরো এটা তো সমুদ্র, তো এই সমুদ্রের মধ্যে ধরো এখানে অনেকগুলো মাছ মানে এখানে অনেকগুলো মাছ আছে, ঠিক আছে, প্ল্যাংটন রয়েছে, সেই প্ল্যাংটন বা প্রবাল রয়েছে, ঠিক আছে, ছোট ছোট মাছ বা প্রবাল রয়েছে। সেই প্রবালগুলো যখন এখানে রয়েছে, তখন কি হচ্ছে, উষ্ণ স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে। তো উষ্ণ স্রোতের প্রবাহিত হওয়ার ফলে সেখানে কি হয়, উষ্ণতা বৃদ্ধি পায়। তো উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে কি হয়, যে সমস্ত প্রবাল রয়েছে, ছোট ছোট মাছ রয়েছে, সেগুলো কি হয়, তাদের মৃত্যু ঘটে। ফলে আমাদের সামুদ্রিক যে বাণিজ্য ক্ষেত্র, সেটা বা আমাদের যে সামুদ্রিক বাণিজ্য বা অর্থনীতি, সেটা কি ঘটে, ব্যাঘাত ঘটে। তারপর হচ্ছে প্ল্যাংটনের ধ্বংস। প্ল্যাংটনের ধ্বংস কি, যখন আমাদের এই যে ভারতীয় বা মহাদেশগুলোর ম্যাপ যে রয়েছে, সেদিক থেকে যখন এল নিনো মানে উষ্ণ স্রোত, সেই দিকে যেমন হচ্ছে এল নিনো একটা উষ্ণ স্রোত, তো সেই এল নিনো উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার ফলে সেখানে কি করছে, প্ল্যাংটনের ধ্বংস ঘটছে। ধরো এই এল নিনো স্রোত প্রবাহিত হওয়ার ফলে সেখানে যে প্ল্যাংটনগুলো ছিল, সেগুলোর কি হচ্ছে, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এবার প্ল্যাংটন যখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেখানে বড় মাছ আর সমাগম ঘটছে না, ফলে বাণিজ্যিক অর্থনীতির কি ঘটছে, ব্যাঘাত ঘটছে। এরপরে চলে যাবো আমরা ভূমিরূপ পরিবর্তন। ভূমিরূপ পরিবর্তন কি, তো যখন আমাদের যে সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে, ধরো এই যে সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার ফলে সমুদ্রের যে পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে, সেই পার্শ্ববর্তী অঞ্চলের কি ঘটছে, ক্ষয় করছে। ক্ষয় করে কি করছে, ক্ষয় করে করে সেই সেগুলোকে কি করছে, সঞ্চিত করছে। সঞ্চিত হওয়ার ফলে সেখানে কি করছে, সঞ্চিত যখন হচ্ছে নতুন একটা স্তরের ওপর, সেখানে মাছ রয়েছে, তার উপর আরও হচ্ছে বালিপলি সঞ্চিত হচ্ছে। ফলে কি হচ্ছে, সমুদ্রে যে সমস্ত মাছ রয়েছে, সেগুলো কি হচ্ছে, মারা যাচ্ছে, ঠিক আছে, মারা যাচ্ছে। ফলে এভাবেই কি হচ্ছে, ভূমিরূপের পরিবর্তন হওয়ার কারণে অনেক কি হচ্ছে, মাছ মারা যাচ্ছে, এটা লিখবে। তারপরে বন্দরের অবস্থানের উপর প্রভাব। বন্দরের অবস্থানের উপর প্রভাব কি,
এই মানচিত্রটা দেখো, এই মানচিত্র আমি মহাদেশগুলোর ম্যাপ এঁকে নিয়েছি। এখানে দেখো এই যে উষ্ণ স্রোত, এখানে তো উষ্ণ, এখানে নিরক্ষরেখা, নিরক্ষরেখা এখানে, তো নিরক্ষরেখার উষ্ণ স্রোত এইদিকে প্রবাহিত, অর্থাৎ মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার জন্য কি হচ্ছে, যে সমস্ত ব্রিটিশ যে সমস্ত দ্বীপপুঞ্জ রয়েছে বা যে সমস্ত উপকূল রয়েছে, সেই উপকূলগুলো কি থাকছে, বরফ মুক্ত থাকছে, কারণ সেখানে তো সবসময়ই বরফ জমা থাকে। কিন্তু এই উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার ফলে সেগুলো বরফের গলন ঘটে, ফলে সেই অঞ্চলগুলো কি থাকে, বরফ মুক্ত থাকে। আবার অপরদিকে মেরু অঞ্চল থেকে প্রবাহিত হওয়া যে স্রোতগুলো, দেখো এখানে শীতল ল্যাব্রাডর স্রোত, এই শীতল ল্যাব্রাডর স্রোত যখন কি হচ্ছে, এই ল্যাব্রাডর উপকূলের পাশ দিয়ে, এটা তো ল্যাব্রাডর উপকূল, তো এই উপকূলের পাশ দিয়ে যখন শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার কারণে সেই উপকূলে কি হচ্ছে, 9 মাস বরফে কিন্তু ঢাকা থাকে। তো দেখো শীতল এবং উষ্ণ স্রোতের প্রভাব কি, যখন কি করছে, উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার ফলে সেই যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে, সেই দ্বীপপুঞ্জগুলো কি হচ্ছে, বরফ মুক্ত থাকছে। আবার যখন সেখান থেকে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, শীতল স্রোত প্রবাহিত হওয়ার কারণে এই যে উত্তর আমেরিকার যে ল্যাব্রাডর উপকূল রয়েছে, সেই ল্যাব্রাডর উপকূলে কিন্তু 9 মাস বরফে ঢাকা থাকছে। ঠিক আছে, তাহলে এটা লিখবে বন্দরের অবস্থানের উপর প্রভাব। এগুলো আলোচনা করে দিয়েছি, এগুলো নোট পয়েন্টে বুঝে এটা নোট করে নেবে। আশা করি ভালো লাগলো। কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে। এর পরের পার্টগুলো আমি সব ভিডিও তোমাদের সব সিলেবাস যে সমস্ত টপিক রয়েছে, অধ্যায় রয়েছে, সেই সমস্ত কিছু আমি তোমাদের কমপ্লিট করে দেবো পরীক্ষার আগে। তো ভিডিওগুলো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এরপরেই আমি তোমাদের পরবর্তী ক্ষয় করবো।